নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি যে স্টকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনি এই মুহূর্তে শেয়ার মার্কেটের সেরা 5টি স্টক খুঁজেন আমাদের স্টক মার্কেটে, তার মধ্যে এই স্টকটা অবশ্যই চলে আসবে। প্রথমে স্টকটির নাম বলে দিই, ভিটু রিটেল। ভিটু রিটেল হচ্ছে আপনি যদি ভ্যালু ফ্যাশন রিটেল সেক্টরের স্টক, মানে অ্যাপারেল সেক্টর বলতে পারেন। অ্যাপারেল বলতে কি, রেডিমেড গার্মেন্ট। রেডিমেড গার্মেন্টস সেক্টর যত স্টক আছে এই মুহূর্তে দেখবেন তার মধ্যে নাম্বার 1 হচ্ছে ভিটু রিটেল। মানে অদ্ভুত, মানে ভিটু রিটেল একটা মানে এরকম ফেজের মধ্যে যাচ্ছে কোম্পানিটা। যদি আপনি লাস্ট 2 বছর থেকে দেখেন, কন্টিনিউ 50%, 60%, 70% করে সেলস গ্রোথ করে আছে প্রত্যেকটা কোয়ার্টারে। যে বাকি যাদের এই সেক্টরে যাদের কোম্পানি দেখবেন, ট্রেন্ড বা ট্রেন্ডের তো গ্রোথই চলে গেছে। এখন ট্রেন্ড 18%, 20% করে সেলস গ্রোথ করছে। বাকি ভিমার্টকে দেখুন 20 থেকে 22% গ্রোথ করছে। বিশাল মেগা মোটো তাই। স্টাইল বাজার যদি আপনি পুরো এভারেজ করেন, স্টাইল বাজার মোটামুটি 25 থেকে 30%-এর মধ্যে সেলস গ্রোথ করেছে। মানে বাকি সবাই একদিকে রয়েছে, কিন্তু ভিটু রিটেলকে দেখুন নন স্টপ। লাস্ট যদি 5টি, 6টি, 7টি কোয়ার্টার দেখেন, প্রত্যেকটা কোয়ার্টারে 50%, 60%, 70% মতো সেলস গ্রোথ করে যাচ্ছে। সমানে স্টোর এক্সপানশন করে যাচ্ছে। মানে প্রায় 50% করে প্রতি বছর স্টোর এক্সপানশনই করছে। যে বাকিরা দেখুন 10%, 5%, হার্ডলি 20% করে এরা স্টোর এক্সপানশন করেছে। কিন্তু ভিটু রিটেলকে দেখুন, মানে এভারেজ এরা প্রতি বছর 50% করে স্টোর এক্সপানশন করছে, 50, 60, 70% করে সেলস গ্রোথ করেছে। একটা অদ্ভুত ব্যাপার, যেখানে বাকি সমস্ত কোম্পানি স্ট্রাগল করেছে এই সেক্টরে, অথচ ভিটু রিটেলকে দেখুন দুর্দান্ত বিজনেস করে যাচ্ছে। আপনি এবারে Q2 রেজাল্টও দেখেন, ওদের সেলস গ্রোথ করেছে 86%। সেলস গ্রোথ 86%। যদি আপনি প্রফিট গ্রোথ দেখেন, গত বছরে Q2 তে এদের প্রফিট ছিল না, এদের লস ছিল, 2 কোটি টাকার মতো লস ছিল, -2 crore ছিল। আর এবছর 17 crore প্রফিট করেছে, মানে প্রায় 1000% মতো গ্রোথ, আর কি 990% মতো গ্রোথ, প্রফিট গ্রোথ। -2 crore থেকে এবার Q2 তে করেছে 17 crore প্রফিট। শুধু এই কোয়ার্টারে না, লাস্ট মানে মোটামুটি 2 বছর হয়ে গেল কন্টিনিউয়াসলি এরকম করে যাচ্ছে। আজকে আমি দেখবো যে এবার এটা কেন করছে, মানে ভিটু রিটেলের মধ্যে স্পেশাল কি আছে বিজনেস মডেল। আজকে আমি এটা নিয়ে দেখবো, এদের ফিউচার্স প্রসপেক্টটা কিরকম লাগছে। এবার ভিটু রিটেলকে দেখুন, তাহলে এদের যে বিজনেস মডেলটা, এটা সব জায়গাতে প্রত্যেকটা ডিপার্টমেন্টের না স্পেশালিস্ট টিম আছে। এদের কি আছে, নিজস্ব একটা ডিজাইনিং টিম আছে। এদের কিন্তু কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট নেই, এরা কিন্তু কোনো গার্মেন্টস ম্যানুফ্যাকচার করে না। এরা বেসিক্যালি কি করে, এদের ডিজাইনিং টিম আছে একটা। ডিজাইনিং কি করে, ডিজাইন করে দেয়। মানে ভিটু রিটেল কি করে, ভিটু রিটেল কোম্পানিটা পুরো ডাটা সেন্ট্রিক কোম্পানি। এরা সব জায়গাতে ডাটা কালেকশন করে, মানে কোনো একটা পার্টিকুলার এরিয়া যখন একটা স্টোর খুলে, স্টোর খুলতে এরা ডাটা কালেক্ট করা শুরু করে দেয়। যেখানে এখন এই এরিয়াতে কি ধরনের পাবলিক আছে, কোন ক্যাটাগরির পাবলিক আছে, এখানকার ইয়াং জেনারেশন এই মুহূর্তে কি ধরনের ড্রেস বা কোন ডিজাইনের ড্রেস পছন্দ করছে, লাস্ট 6 মাস, লাস্ট 3 মাসে এখানে এসে এই এরিয়াতে কোন কালারের বা কোন ডিজাইনের কুর্তি বা রেডিমেড শার্ট বা সালোয়ার কামিজ কোন ডিজাইনের বিক্রি হচ্ছে, কোন কালারের বিক্রি হচ্ছে, ওরা এইভাবে ডাটা কালেক্ট করে। তারপরে কি করে, এই ডিজাইনাররা সেগুলো ডিজাইন করে এরা ভেন্ডরকে দিয়ে দেয়, মানে এরা যার কাছ থেকে ম্যানুফ্যাকচারিং করে তাকে দিয়ে দেয়। তারপর থেকে সেই মালগুলো তারা স্টোরে প্লেস করে দেয়। মানে পুরো ডাটা সেন্ট্রিক পলিসি আর কি। এরা যখন কোনো একটা পার্টিকুলার এরিয়া যখন স্টোর ওপেনিং করে, তখন সে এরিয়ার পুরো ডাটাটা নিয়ে নেয়, যেখানে কি ধরনের ড্রেস চলে, কি ধরনের কালারের ড্রেস চলে, লেটেস্ট ট্রেন্ড কি চলছে এখানটায়, সেইভাবে তারা কিন্তু ড্রেস ম্যানুফ্যাকচারিং করে। ম্যানুফ্যাকচারিং তো নিজেরা করে না, এদের ডিজাইনাররা কি করে, ডিজাইন তৈরি করে যে ভেন্ডারকে যারা ম্যানুফ্যাকচারিং করায় তাদের কাছে পৌঁছে দেয়। তো সেখান থেকে মালটা কালেক্ট করে স্টোরে নিয়ে যায়। তো এদের 1 নম্বর যে মেন সবথেকে বড় যে ডিজাইনিং টিম, যারা ড্রেসের ডিজাইনিং করেছে। ডিজাইনিং করার পরে কি, যাদের আরেকটা টিম আছে, মার্চেন্ডাইজ টিম আছে। ডিজাইনার টিম ডিজাইন করে দিল, ডিজাইন করার পরে চলে গেলো আর একটা ভেন্ডারের কাছে। এই ভেন্ডারের কাছ থেকে মালটা এনে ওয়ার হাউসে স্টক করে রাখা, সেখান থেকে ঠিক মতো সঠিক টাইমে স্টোরে মালটাকে পৌঁছানো। এটা হচ্ছে মার্চেন্ডাইজ ডিপার্টমেন্টের কাজ, এটা বলে মার্চেন্ডাইজ। তারপরে কি, যে স্টোরে মালটা চলে গেল,
ওখানে থাকা হচ্ছে ইনভেন্টারি ম্যানেজমেন্ট টিম। এবার ইনভেন্টারি ম্যানেজমেন্ট টিমের কাজ হচ্ছে পুরো ইনভেন্টারি মানে পুরো স্টকটাকে সামলানো। কোন মালের ডিমান্ড বেশি হচ্ছে সেই মালটাকে স্টকে বেশি করে স্টোরের মধ্যে বেশি করে প্রেজেন্ট করা, যে মালটা চলছে না বা যে মালের ডিমান্ড কম আছে সেটাকে তাড়াতাড়ি ডিসকাউন্ট দিয়ে বের করে দেওয়া, সেটা একটা জায়গা আটকে রাখছে যে মালটা চলছে না, সেই মালটাকে কি করতে হবে ডিসকাউন্ট তাড়াতাড়ি বের করে দাও, একটা স্পেস পাওয়া গেল, সেই স্পেসের মধ্যে যে মালটার ডিমান্ড বেশি সেই মালটাকে প্লেস করে দেওয়া। এটা হচ্ছে বেসিক্যালি ইনভেন্টারি ম্যানেজমেন্টের কাজ। বুঝা গেল পুরো বিজনেস মডেল কিভাবে চলছে। একটা ডিজাইনার টিম আছে, যেটা ডিজাইনিং করছে, ডিজাইনিং করে যার থেকে যে ভেন্ডারকে তারা ম্যানুফ্যাকচারিং করাচ্ছে তাকে দিয়ে দিচ্ছে, এটা হলো ডিজাইনিং টিমের কাজ। তারপরে হচ্ছে মার্চেন্ডাইজ টিম। মার্চেন্ডাইজ টিম কি করছে, এই ভেন্ডার থেকে মালটা নিয়ে ওয়্যার হাউসে পোষাবো, ওয়্যার হাউস মানে স্টক ইউনিটে পৌঁছাচ্ছে, ওখান থেকে স্টোরে বা মলে মালটা যাচ্ছে। এই যে পুরো এই চেনটা আর কি, ভেন্ডার থেকে শুরু করে মল পর্যন্ত মালটা যাচ্ছে, যে পুরো জন্য সামলা হচ্ছে মার্চেন্ডাইজ টিম। ঠিক সময় মালটা পৌঁছানো, সিজন শুরু হওয়ার আগে যাতে পুরো স্টকটা পৌঁছে যায়, এই কাজটা করে হচ্ছে মার্চেন্ডাইজ টিম। তারপরে স্টোরে কি আছে, এদের ইনভেন্টারি ম্যানেজমেন্ট টিম। এটা কিন্তু পুরো ইনভেন্টারি মানে পুরো স্টকটা সামলাচ্ছে, কোন মালটার এখন ডিমান্ড বেশি আসতে পারে বা কোন মালটা বেশি চলছে সেই মালটা যাতে স্টোরে বেশি জায়গা নিয়ে থাকে। আর কিছু কিছু স্টোরে এরকম প্রোডাক্ট থাকে যে প্রোডাক্টগুলো তো ঠিক চলছে না, মানে স্লো মুভিং আইটেম, সেই আইটেমগুলো কি করতে হবে তাড়াতাড়ি ডিসকাউন্ট দিয়ে ওটাকে বের করে দিতে হবে, যাতে স্পেসটা ফাঁকা হয়ে যায়, সেই স্পেসটার মধ্যে যে মালটার ডিমান্ড বেশি সেই মালটাকে প্লেস করতে হবে। এভাবে কাজ করা হচ্ছে ইনভেন্টারি ম্যানেজমেন্ট। তাহলে বুঝা গেল পুরো সিস্টেমেটিক ওয়েতে চলে। এই জন্য তুমি কি হয়, এরা যখনই কোনো স্টোর যখন এরা কোনো জায়গায় স্টোর ওপেন করে, স্টোর ওপেন করলে কি বাকি যেমন যত কোম্পানি দেখবেন, এরা বাকি কোম্পানিরা ভিমার্ট বলুন বা ট্রেন্ড বলুন বা এখন বিশাল মেগাওয়ার্ট বলুন, এরা কিন্তু এত তাগড়া রেটে স্টোর এক্সপানশন করছেন। ভিটু রিটেল কি করে করছে, তার কারণ ভিটু রিটেল যখনই কোনো স্টোর এক্সপ্যান্ড করে বা নতুন কোনো স্টোর ওপেন করে, সেই স্টোরটা মোটামুটি প্রথম মাস থেকেই একটা ভিটু রিটেল যদি পুরোনো স্টোর যেটা ম্যাচিওর স্টোর যা সেল করে, তার মোটামুটি 70% সেল সে প্রথম মাস থেকে করা শুরু করে দেয়। মানে প্রথম মাস থেকে কোম্পানি ব্রেক ইভেন শুরু হয়ে যায়, মানে প্রফিটেবিলিটি দিকে চলে আসতে থাকে। ফার্স্ট মাস থেকে কোম্পানি ব্রেক ইভেন কস্ট করে যায়। মানে একটা ম্যাচিওর স্টোর যদি হাজার টাকা সেল করে, প্রথম মাসে 700 টাকা সেল করে নিচ্ছে। ফার্স্ট মান্থেই স্টোর খোলার ফার্স্ট মান্থেই এরা ব্রেক ইভেন ক্রস করে যাচ্ছে। অন্যান্য কোম্পানিকে দেখুন একটা স্টোরে ব্রেক ইভেন করতে 1 বছর লেগে যায়, 1 বছর 1.5 বছর লেগে যায়। ভিটু রিটেলের ক্ষেত্রে কি হচ্ছে, নতুন স্টোর খোলার 1 মাসের মধ্যেই সেই স্টোরগুলোর কি হচ্ছে ব্রেক ইভেন হয়ে যাচ্ছে। দেখুন এটাই কিন্তু মেন কারণ যে ভিটু রিটেল যে এত তাগড়া রেটে স্টোর এক্সপানশন করছে। আপনি যদি ভিটু রিটেলের স্টোর এক্সপানশন দেখেন, FY24 কত স্টোর ছিল, FY24 স্টোর ছিল 70টার মতো, FY দেখুন 25 এদের স্টোর হয়েছে 189, মানে 100-এর উপরে স্টোর হয়েছে। এবারে FY25 189 স্টোর হয়েছে, মানে FY25 ম্যানেজমেন্ট কি গাইডেন্স দিল যে আমরা FY26 আরো 100টা স্টোর ওপেন করবো, মানে 289 স্টোর ওপেন করবো। এবার যদি আপনি Q2 পর্যন্ত দেখেন, Q2 মানে এই Q2 FY26 পর্যন্ত দেখেন, অলরেডি এদের 259 স্টোর ওপেন হয়ে গেছে। মানে Q1 Q2 মিলিয়ে মোটামুটি 70 স্টোর ওপেন করে দিয়েছে। Q1 এ করেছে 27 স্টোর আর Q2 তে করেছে 43 স্টোর। এখন ম্যানেজমেন্ট কি বলছে, এবছরে মোটামুটি 130টা স্টোর ওপেন করবে। প্রথমে গাইডেন্স ছিল 100, এখন সেই গাইডেন্স বাড়িয়ে বলছে FY26 এ এরা 130খানা স্টোর ওপেন করবে। এখন ওদের স্টোর আছে 259, মোটামুটি 290-র মতো স্টোর এরা FY26 ওপেন করে নেবে। এবং FY27 ওটা গাইডেন্স দিয়ে দিয়েছে ম্যানেজমেন্ট, বলছি FY26 আমরা আরো 150 স্টোর ওপেন করবো। FY26 130 আর FY27 150 স্টোর ওপেন করবো। তার মানে এরা স্টোর এক্সপেনশন নিয়ে এত কনফিডেন্স। তার কারণটা হলো, কনফিডেন্সটার কারণ হচ্ছে এরা যখনই কোনো জায়গায় স্টোর ওপেন করে প্রথম 1 মাসের মধ্যে এদের স্টোরের গিয়ে ব্রেক ইভেন চলে আসে। মানে 1 মাসের মধ্যে এদের যে ম্যাচিওর স্টোরগুলো আছে তারা যা সেল করে তার 70% সেল নতুন স্টোরগুলো প্রথম মাসেই করে ফেলে। এই জন্য কি ম্যানেজমেন্টের স্টোর এক্সপেনশন করতে এদের কোনো টেনশন হয় না, এই জন্য এরা এত তাগড়া রেটে স্টোর এক্সপেনশন করে যাচ্ছে। এবার যদি আপনি FY26 হিসাবটা দেখেন, FY25 এদের টোটাল স্টোর ছিল 189,
যদি FY26 এদের টোটাল স্টোর 130টা বাড়ায়, তো কত হবে? মোটামুটি 320টার মতো স্টোর হয়ে যাবে, মানে প্রায় 60%, বেশি স্টোর এক্সপ্যানশন। তার সাথে যদি এদের সেম স্টোর সেলস গ্রোথ, মানে পুরানো স্টোর গুলো যদি সেলস গ্রোথ 8 থেকে 10% হয়, তাহলে তো মোটামুটি 60-70% সেলস গ্রোথ করতে কোনো অসুবিধা হবে না। যদি শুধুমাত্র নতুন স্টোর এক্সপানশনে 60 থেকে 70% করে, আর যদি পুরানো স্টোরগুলোর থেকে 8 থেকে 10% সেলস গ্রোথ হয়, যোগ করুন, মোটামুটি 60%-70% সেলস গ্রোথ করতে ওদের কোনো প্রবলেমই হবে না। FY27ও তাই। FY26 যদি 310টা স্টোর ওপেন করে, তার থেকে তার 150 স্টোর ওপেন করে FY27-এ, মোটামুটি 50% হচ্ছে এখন এদের স্টোর এক্সপানশন ফর FY27। আর সঙ্গে যদি 8 থেকে 10% এই পুরোনো স্টোরগুলো সেলস গ্রোথ বের হয়, তাতে এখন 60% সেলস গ্রোথ পেয়ে যাচ্ছে। আমি আগামী 2 বছর কিন্তু কোম্পানির 50 থেকে 60% সেলস গ্রোথ করতে কোনো অসুবিধা হবে না। ওরা যে হারে স্টোর এক্সপানশন করছে, আর ম্যানেজমেন্টের গাইডেন্স কি আছে, যে সেম স্টোর সেলস গ্রোথ মোটামুটি এদের 8 থেকে 10% থাকবে। সুতরাং এদের কি হবে, FY26 প্লাস FY27 মোর দেন 50% এরা কিন্তু আরামসে সেলস গ্রোথ করে নেবে। এদের কনকলে আর একটা জিনিস খুব দারুণ জিনিস লাগলো, যে এরা রিসেন্ট QIP করেছে। QIP করে মোটামুটি 400 কোটি টাকা মার্কেট থেকে কালেকশন করেছে। এই 400 কোটি টাকার মধ্যে কোম্পানি কি করবে, মোটামুটি 135 কোটি টাকার ওয়ার্কিং ক্যাপিটাল রেজে কাজে লাগাবে। এটা কি করবে, এদের যেতে ভেন্ডার আছে, এখন এদের ভেন্ডার মোটামুটি রয়েছে 250, যাদেরকে দিয়ে এরা গার্মেন্টগুলো ম্যানুফ্যাকচারিং করায়। গত বছর FY25 কত ছিল এদের ভেন্ডার? মোটামুটি 170-180 ছিল, এখন 250 হয়ে গেছে। এরা মোটামুটি কি করে, এদের যে ক্রেডিটর, এরা মোটামুটি 50 থেকে 55 দিনের মধ্যে পেমেন্টটা দিয়ে দেয় ভেন্ডারদেরকে। এরা এখন চাচ্ছে এই কোয়ার্টার থেকে এরা মোটামুটি 25 থেকে 30 দিনের মধ্যে পেমেন্টটা দিয়ে দেবে। আগে 55 দিনে পেমেন্ট দিত, এখন সে পেমেন্টটাকে কমিয়ে মোটামুটি 25 থেকে 30 দিন করবে। তাহলে কি হবে, এদের ভেন্ডারদেরকে অর্ধেক দিনে পেমেন্ট দিয়ে দেয়, 55 দিনের বদলে যদি 25 থেকে 30 দিনে বিল পেমেন্ট করে দেয় ভেন্ডারদের, তাহলে ভেন্ডারদেরকে ডিসকাউন্ট দেবে, 1.5 থেকে 2% এক্সট্রা একটা ডিসকাউন্ট পাবে। তাহলে কি হবে, যদি ডিসকাউন্টটা পেয়ে যায়, তাহলে তাদের প্রফিট মার্জিনে কিন্তু অনেকটা জাম্প হয়ে যাবে। তো বুঝা গেল, তার মানে FY27-এ কিন্তু, মানে FY26-এর Q3 Q4 প্লাস FY27-এ কিন্তু এদের প্রফিট মার্জিনটা একটু বাড়বে, যেহেতু কি ভেন্ডারদের তাড়াতাড়ি পেমেন্ট দিয়ে দেবে। এরা আগে 50 থেকে 55 দিনে পেমেন্ট দিতে, এখন 25 থেকে 30 দিনে পেমেন্ট দেবে। তাহলে একটা ভালো ডিসকাউন্ট পেয়ে যাবে, 1.5 থেকে মোটামুটি 2% ডিসকাউন্ট পেয়ে যাবে। এই ডিসকাউন্টটা কি হবে, এদের প্রফিট মার্জিনে কিন্তু মোটামুটি একটা ভালো গ্রোথ দেখা যাবে, প্রফিট মার্জিনটা আরো বাড়বে। আর এদের আরেকটা জিনিস হচ্ছে, এদের দেখুন এদের রেন্টাল কস্ট কিন্তু কমে গেছে। আগে এদের স্টোরগুলো ছিল যে এদের রেন্ট ছিল মোটামুটি 52 রুপিস পার স্কোয়ার ফিট, আর এখন ওদের রেন্টাল কস্ট কমে গেছে, এখন হয়ে গেছে 48 রুপিস পার স্কোয়ার ফিট। কারণটা কি, কারণ আগে ভিটি হোটেল কি করতো, মোটামুটি মেন রোডের ধারে, মেন রোডের লোকেশনে স্টোর নিত, ওখানে ভাড়া বেশি লাগতো। এখন তো ভিটি হোটেল ব্যান্ড হয়ে গেছে, আর ভিটি হোটেল একটু ভিতরে স্টোর বানালো, কিন্তু ভিটি হোটেলের কাস্টমার মানে ফুটফলস কোনো অসুবিধা হয় না। এই জন্য ভিটি হোটেল এখন কি করছে, মেন রোড থেকে একটু ভিতরে স্টোর নিচ্ছে, যাতে রেন্টাল কস্টটা কম হচ্ছে। এখন তো ভিটি হোটেল একটা ব্যান্ড হয়ে গেছে না, লোক ভিটি হোটেলের নাম শুনে স্টোরে যাচ্ছে। ওই জন্য এখন এটা কি করে, মেন রোড থেকে ভিতরে স্টোরটা নেয়, যার ফলে এদের রেন্টাল কস্টটা কিন্তু 52 রুপিস পার স্কোয়ার ফিট থেকে কমে হয়ে গেছে 48 রুপিস পার স্কোয়ার ফিট। আর ভিটি হোটেলের যে স্টোর এক্সপানশন করছে এরা বেসিক্যালি এরা দেখুন, এদের ভিটি হোটেল মেন স্টোরগুলো কোথায় আছে, ইউপি, বিহার, আসাম, ছত্তিশগড়, মানে হিন্দি হার্টল্যান্ডে আর কি, ওয়েস্ট বেঙ্গল, এই জোনটা এদের নর্থ ইস্টার্ন জোন। এখান থেকে ভিটি হোটেলের মেন টার্গেট হচ্ছে সাউথ ইন্ডিয়া। এটা অলরেডি দেখুন কর্ণাটকে মোটামুটি 18টার মতো স্টোর ওপেন করেছে, তামিলনাড়ুতে যাচ্ছে, অন্ধ্রপ্রদেশে যাচ্ছে, এরা এখন পুরো সাউথ ইন্ডিয়াতে এরা এখন এক্সপ্যান্ড করতে যাচ্ছে। এরা যা স্টোর এক্সপানশনের গাইডেন্স দিয়েছে, এরা বলছে যে আগামী যত স্টোর এক্সপানশন হবে নেক্সট 2 ইয়ার্সে 60 থেকে 70% হবে এদের যে কোর এরিয়া বলতে হিন্দি হার্টল্যান্ডে, এই ইউপি, বিহার, এটা যে মেইন এরিয়া বিজনেস, এখানে 60 থেকে 70% স্টোর এক্সপানশন এইসব জায়গাতেই হবে।
আর বাকি যে 30% স্টোর এক্সপানশন হবে সব নিউ জায়গা, সব নিউ সিটিতে হবে। মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, এসব জায়গায় 30 থেকে 40% এক্সপেনশন, আর 60 থেকে 70% এক্সপেনশন হবে পুরোনো যেগুলো টেরিটরি আছে, ইউপি, বিহার, ছত্তিশগড়, আসাম, বেঙ্গল, এসব। এই কোম্পানির সবথেকে আরেকটা ভালো জিনিস হচ্ছে এদের এমআরপি সেল। এদের কিন্তু বেশিরভাগ প্রোডাক্ট এমআরপিতে সেল করতে হবে, যেটা বাকিরা পারে না। ভিটু রিটেল ছাড়া যত বিশাল মেগামার্ট বা ভিমার্ট, এদের কিন্তু এমআরপি সেল ভিটু রিটেল থেকে অনেক কম। ভিটু রিটেলের মোটামুটি এখন 92 থেকে 93% প্রোডাক্ট এরা এমআরপিতে বিক্রি করে। আর একটা জিনিস কি ভালো আছে ভিটু রিটেলের ক্ষেত্রে, ভিটু রিটেল আগে কি হতো, আগে ভিটু রিটেলের ক্ষেত্রে মোটামুটি 80% মতো ওদের ছিল গার্মেন্টস ছিল, বাকি যে 20% প্রোডাক্ট ছিল ভিটু রিটেল মলে হাউস হোল্ড আইটেম, তেল, সাবান, শ্যাম্পু, বিস্কুট, যেগুলো থেকে প্রফিট মার্জিন খুব কম ছিল। ধীরে ধীরে ভিটু রিটেল কি করেছে, এই হাউস হোল্ড আইটেমকে কমিয়ে দিয়েছে, কমিয়ে পুরো একদম অ্যাপারেল ঢুকিয়ে দিয়েছে, মানে রেডিমেড গার্মেন্টস ঢুকিয়ে দিয়েছে। এখন যদি আপনি ভিটু রিটেলের মলে যান দেখবেন 95% থেকে 96% শুধু আছে এদের অ্যাপারেল, মানে রেডিমেড গার্মেন্টস, ছেলেদের, মেয়েদের, বাচ্চাদের। বাকি মাত্র 4 থেকে 5% রয়েছে এদের হাউস হোল্ড আইটেম। তার মানে কি প্রোডাক্ট মিক্সিংটা কিন্তু আগের থেকে বেটার হয়েছে, মানে যে মালগুলোতে প্রফিট মার্জিন বেশি ওদের মলে কিন্তু ওরা সেই মালটাই রাখছে। আর যার প্রফিট মার্জিন কম, যে হাউস হোল্ড আইটেম বললাম, সাবান, শ্যাম্পু, তেল, বিস্কুট, এগুলো কিন্তু এরা কমিয়ে দিয়েছে। এটা কিন্তু একটা বিশাল বড় প্লাস পয়েন্ট। এদের আরেকটা কি করে, এদের মলের মধ্যে এদের আরেকটা স্পেশাল কোয়ালিটি হচ্ছে এদের যে সমস্ত আইটেম স্লো মুভিং আইটেম থাকে, যত যে প্রোডাক্ট চলছে না, তো স্লো মুভ করছে প্রোডাক্টগুলো, এরা কি করে সেই প্রোডাক্টগুলোকে আইডেন্টিফাই করে উইদিন 15 ডেজের মধ্যে ডিসকাউন্ট দিয়ে এরা স্টোর থেকে খালি করে দেয়। এটা কিন্তু বাকি আর যত মল আছে সব, এটা কিন্তু কেউ করতে পারে না, এটা এরাই করে। যেই প্রোডাক্ট এদের স্লো মুভিং হয়ে গেল, যার স্লো মুভিং প্রোডাক্ট কি হবে, মলের মধ্যে জায়গা আটকে রাখবে, এটা সঙ্গে সঙ্গে সেটাকে ডিসকাউন্ট দিয়ে উইদিন 15 ডেজ সেই প্রোডাক্টগুলোকে এরা স্টোর থেকে খালি করে দেয়। সেই জায়গায় যে প্রোডাক্টের ডিমান্ড আছে সেই প্রোডাক্টগুলোকে প্লেস করে দেয়। আগে এদের মানে মানে ওল্ড ইনভেন্টরি, মানে ইনভেন্টরি বলতে মানে স্লো মুভিং আইটেম, যেগুলোর মতো 1 বছর থেকে পড়ে আছে বা 6 মাস থেকে পড়ে আছে, যে আইটেমগুলো চলছে না, এই পরিমাণটা ছিল এদের মোটামুটি 20 থেকে 25%। এখন মাত্র 4% প্রোডাক্ট এরকম আছে যেগুলো 6 মাস থেকে বা 1 বছর থেকে চলছে না, মানে স্লো মুভিং আইটেম। মানে স্লো মুভিং আইটেম আগে ছিল 24%, এখন হচ্ছে মাত্র 4%। আর যেটা বলেছে যে এদের যে স্টোর, এরা যে স্টোর এক্সপানশন করছে, এদের যেটা পুরোনো টেরিটরি, মানে যেখানে অলরেডি বড় ব্র্যান্ড হয়ে গেছে, এরকম উত্তরপ্রদেশ, বিহার, এখন কর্ণাটকও বলা যায়, কারণ কর্ণাটক মোটামুটি 18টার মতো স্টোর হয়ে গেছে। ইউপি, বিহার, কর্ণাটক বা ছত্তিশগড়, ঝাড়খণ্ড, এদের মেন টেরিটরি, যেখানে এরা এখন বড় একটা ব্র্যান্ড হয়ে গেছে বলে এইসব জায়গায় যে স্টোর ওপেন হয়, আর যখন আমরা নতুন কোনো জায়গায় স্টোর ওপেন করছি, যেমন তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, এখানে ডিফারেন্স থেকে সেলে মাত্র 2%। মানে প্রথম মাসে যদি এসব জায়গায় আমাদের পুরনো স্টোর আছে, সেই সব জায়গায় আশেপাশে যদি আমরা স্টোর বানাই, সেখানে যদি প্রথম মাসে মোটামুটি 70% সেল পাই আমরা, আর এইসব আমরা নতুন এরিয়া যখন স্টোর ওপেন করি সেখানে 68% সেল পাই, মানে মাত্র 2% ডিফারেন্স। এটা কিন্তু একটা মানে দারুণ জিনিস, মানে সম্পূর্ণ নতুন টেরিটরিতে স্টোর বানাচ্ছে, ওখানেও ওরা কিন্তু মানে একটা দুর্দান্ত সেল প্রথম মাসেই পেয়ে যাচ্ছে। এই মোটামুটি এদের সবকিছু চলছে। আরোই দেখুন, আরোইও তারা দুর্দান্ত, মানে 20% মতো আরোই আছে এদের। এবার আপনি ভাবুন, এখন এদের স্টোর হচ্ছে মোটামুটি 259, কোম্পানির গাইডেন্স ওয়াইজ এই বছরে মোটামুটি 315টার মতো স্টোর হয়ে যাচ্ছে। আর FY 27 কি গাইডেন্স দিয়েছে ম্যানেজমেন্ট, যে আরো 150 স্টোর ওপেন করবে। এবার ম্যানেজমেন্ট আরো বলেছে এদের টার্গেট হচ্ছে ভিটু রিটেলে 2000 থেকে 2500 স্টোর ওপেন করবে। মানে বুঝতে পারছেন, যখন যদি ভিটু রিটেলে 2000 থেকে 2500 স্টোর ওপেন হয়ে যায় নেক্সট 4-5 বছরের মধ্যে, 20% আরোই, তাহলে ভিটু রিটেলের প্যাট কত বাড়তে পারে, মানে কোন লেভেলে ভিটু রিটেল যেতে পারে, মানে ভিটু রিটেল যে মানে কোন জায়গায় ভিটু রিটেলের প্রফিট চলে যেতে পারে ভাবুন। 20% আরোই এরা মেনটেন করছে, 20 থেকে 25% আরোই, তার মধ্যে 2 থেকে 2500 স্টোর ওপেন করে এরা নেক্সট 4 থেকে 5 বছরের মধ্যে, তাহলে ভিটু রিটেলের প্যাট কোন জায়গায় চলে যেতে পারে। মানে ভিটু রিটেলের শেয়ারটা কিন্তু এখান থেকে
3x 4x 5x হয়ে যাবে নেক্সট 5 বছরে, যেটা ট্রেন্ডের হয়েছিল মনে আছে। ট্রেন্ডের 2022 থেকে 2024 এই পিরিয়ডটাতে দেখবেন ট্রেন্ড কন্টিনিউ 50% 60% করে সেলস গ্রোথ করে যাচ্ছিল, সমানে স্টোর এক্সপেনশন করছিল। জুডিও স্টোর এক্সপেনশন করছিল এরা 40% 50% করে স্টোর এক্সপেনশন করছিল, যার ফলে কি হয়েছিল ট্রেন্ডের শেয়ারটা দেখুন 2022-এর সেপ্টেম্বর থেকে মোটামুটি 2024-এর আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত 2 বছরে প্রায় 7 থেকে 8x হয়ে গেছে। এর মধ্যে ভিট্রিউটেল সেম গ্রোথের মধ্যে যে চলছে। দেখুন এরা লাস্ট 3-4টে কোয়ার্টার থেকে 50% 60% করে গ্রোথ করে যাচ্ছে। যদি এভাবে চলতে থাকে না আরো কয়েকটি কোয়ার্টার, দেখবেন ভিট্রিউটেলও কিন্তু এখান থেকে নেক্সট 2-3 বছরের মধ্যে 4x 5x রিটার্ন দিতে পারে। মানে একটা ইনভেস্টর একটা স্টকের থেকে যা যা দরকার, সেলস গ্রোথ, রেভিনিউ গ্রোথ, স্টোর এক্সপেনশন, প্রোডাক্ট মিক্সিং, এভরিথিং, দুর্দান্ত ম্যানেজমেন্ট, সবকিছু কিন্তু ভিট্রিউটেলের মধ্যে আছে। এখন যদি আপনি দেখেন পুরো যদি শেয়ার মার্কেটে আপনি স্টক ট্র্যাক করেন তাহলে তুমি এটা ওয়ান অফ দ্য বেস্ট স্টক। আর এই ধরনের স্টক না আপনি কোনো সময় লো পিতে পাবেন না, সবসময় দেখবেন এই ধরনের স্টক 50 উইক হাইয়ের কাছাকাছি থাকবে। এই Q2 রেজাল্ট আসার আগে ভিট্রিউটেলের কত ছিল পি, মোটামুটি তখন 100-এর উপরে পি হয়ে গেছিল। এবার Q2-তে এত সুন্দর রেজাল্ট করাতে কি হয়েছে, পিটা কিন্তু কমে মোটামুটি 80 কাছাকাছি হয়ে গেছে। এইভাবে চলতে থাকবে দেখবেন। Q4 রেজাল্ট যখন Q3 রেজাল্ট আসবে তখন দেখবেন পি কমে 70 হয়ে যাবে। Q4 রেজাল্ট আসবে দেখবেন তখন পি কমে দেখবেন 60 হয়ে যাবে। এই স্টক করতে আপনি কোন সময় 52 উইকস লো পাবেন, সবসময় আপনাকে 52 উইকস হাই নিতে হবে। এই স্টকটা যেভাবে চলছে সেম 2022-এর ট্রেন্ডের মধ্যে যদি এভাবে চলতে থাকে আর কয়েকটি কোয়ার্টার, ভিট্রিউটেল কিন্তু এখান থেকে মোটামুটি একটা জবরদস্ত জায়গা চলে যেতে পারে, 5x 6x দিতে পারে রিটার্ন। তো এই স্টকটাকে ভালো করে ট্র্যাক করুন, ভিট্রিউটেলের মধ্যে কিন্তু প্রচুর স্কোপ আছে। থ্যাংক ইউ।